তো আজকে দেখো মুক্ত ইলেকট্রন ধারণা ফ্রি ইলেকট্রন এটা বিষয় আছে। তো ফ্রি ইলেকট্রন বিষয়টা কিছুই না, এটা জাস্ট কি বলছে এখানে দেখো, ধাতব পদার্থের গাঠনিক অনুগুলোতে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন আয়ন কোর থেকে বিচ্ছিন্ন হয়ে পদার্থের পুরো আয়তন জুড়ে মুক্তভাবে চলাচল করে, এগুলোকে ফ্রি ইলেকট্রন বলে। তো এরা একে অপরকে কি করবে, ইলেকট্রনের সঙ্গে আয়নের একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, তবে এটা খুবই কম, আর এরা নিজেরা নিজেদেরকে বিকর্ষণ করে। স্থিতিশক্তি উপেক্ষণীয়, মুখ শক্তিটা গতিশক্তি বলা হয়েছে। তো এটা কি ইলেকট্রন তত্ত্ব বলা হয়, ইলেকট্রন গুলোকে ইলেকট্রন গ্যাস হিসেবে বিবেচনা করা হয়। তাহলে অ্যাকচুয়ালি কি বলছে এখানে, এখানে খুবই সিম্পল বিষয়। দেখো, মানে আমরা কি জানি যে এটা একটা যদি ধাতব খণ্ড হয়, হুম, মনে করি এটা একটা আয়রনের আয়রন মেটাল। ভাইয়া আপনার মাইক্রোফোন কি আপনি ইচ্ছা করে অফ করে রাখছেন? এতক্ষণ ধরে আমি কথা বলিনি না, সরি, খেয়াল করিনি। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি সেটা ছিল যে এখানের ইলেকট্রন তত্ত্ব মানে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন কি জিনিস? ফ্রি ইলেকট্রন হচ্ছে যে আমাদের যে ধাতব খণ্ড আছে, মনে করো এখানে একটা ধাতব খণ্ড আয়রন, আয়রনের মধ্যে যে আয়রনের পরমাণুগুলো মানে ধাতব বন্ধন যখন তৈরি হয় তখন কি হয় অ্যাকচুয়ালি, এখানে যে আয়রনের পরমাণুগুলো আছে প্রত্যেকটা আয়রন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলোকে কি করে দিবে, ত্যাগ করে দিবে। মনে করো আয়রনের কত 26, তাই না? 26, এই একটা আয়রনের পরমাণু তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4s এ থাকে 2টা, 3d তে থাকে কয়টা? 6টা, তাই না? তো আয়রন কি করে, আয়রন হচ্ছে যে তার শেষের এই যে 4s এর আয়রন কি করতেছে যে তার 4s এ 2টা ইলেকট্রন কি করে দেয়, ত্যাগ করে দেয়, ত্যাগ করে Fe2+ হয়ে যায়, তাই না? Fe2+ হয়ে যায়। তো যে কোনো আয়রন মানে শুধু আয়রনের জন্যই না, যে কোনো মেটালই, যেমন সোডিয়াম, হ্যাঁ, সোডিয়াম কি করতেছে তার সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে। তো মেটাল গুলো কি থাকে, মেটাল গুলো তো পিওর অবস্থায় পাওয়া যায়, তাই না? সোডিয়াম মেটাল পাওয়া যায়, তারপরে অনেকগুলো মেটালে মোটামুটি পিওর অবস্থায় পাওয়া যায়। সোডিয়াম যদি অনেক রিয়েক্টিভ, সেটাকে কেরোসিনে ডুবাই রাখা হয় সবসময়। হ্যাঁ, তো বা আয়রন পাওয়া যাচ্ছে, কপার পাওয়া যাচ্ছে, জিঙ্ক, নিকেল, এগুলো কিন্তু পিওর অবস্থা পাওয়া যায়, খন্ড আকারে থাকে। হ্যাঁ, বিভিন্ন ব্লেড বা এগুলোকে মেটাল ব্লেড বলে বা মেটাল কিউবিক বলে, কিউব আকারে থাকে এগুলো। মনে একটা লোহা, আমরা লোহা হচ্ছে সবচেয়ে পরিচিত আমাদের, এই কারণে লোহা দিয়ে উদাহরণ দিচ্ছি, আয়রন। সেই ইলেকট্রন গুলো ত্যাগ করে কি হয়ে যাচ্ছে, ক্যাটায়ন হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম অসংখ্য ক্যাটায়ন আমাদের এখানে থাকতেছে, এগুলোকে বলা হচ্ছে কোর। এগুলোকে কি বলা হচ্ছে? কোর, মেটাল কোর বলা হয়। কি কোর? মেটাল কোর। ঠিক আছে, এই কোর থেকে তাহলে এই যে ইলেকট্রন গুলো চলে ছেড়ে দিচ্ছে, প্রত্যেকটা ক্যাটায়ন যে ইলেকট্রন গুলো ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রন গুলো কি করতেছে, সেই ইলেকট্রন গুলো এই যে এখানেই কি করতেছে, এটার মধ্যে ভাসবে। এই পুরো মেটালটা জুড়ে, মেটাল যে খণ্ডটা আছে ধাতব খণ্ড, এই পুরোটার মধ্যে এটা একদম ছড়ায় ছিটাই থাকবে, ইলেকট্রন গুলো ছড়ায় ছিটায় থাকবে। তো এটাকেই বলা হচ্ছে কি, বলা হয় যে মনে হয় যে একটা ইলেকট্রন সমুদ্রের মধ্যে অনেকগুলো ক্যাটায়ন কি আছে ভাসতেছে, এরকম মনে হবে আর কি। তো এই ইলেকট্রন গুলো যে কার, কোন ইলেকট্রনটা কার, এটা বোঝাটা খুবই টাফ। মনে করো যে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কোন ক্যাটায়ন এখানে রিলিজ করছিল এটা আইডেন্টিফাই করা যাবে না। ঠিক আছে, মানে পিতৃ পরিচয়হীনের মতো এই ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে। তো এই ইলেকট্রন গুলোর বলা হচ্ছে যে স্থিতিশক্তি। স্থিতিশক্তি হচ্ছে একদম নেগলিজিবল, মানে এটা উপেক্ষণীয়, এটা স্থিতিশক্তি নাই। মানে হচ্ছে ইলেকট্রন গুলো কখনো এক জায়গায় স্থির হয়ে থাকে না, এগুলো অলওয়েজ মুভ করতে থাকে। মানে এর পুরো শক্তিটাই হচ্ছে স্থিতিশক্তি নাই, পুরোটাই হচ্ছে কি, গতিশক্তি। পুরো শক্তিটাই হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। তো এই ইলেকট্রন গুলো ফ্রিলি মুভমেন্ট করতে থাকবে পুরা কি জুড়ে, পুরা ধাতব খণ্ডটা জুড়ে। এই তত্ত্বটাকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি বা মুক্ত ইলেকট্রন তত্ত্ব। বুঝতে বুঝতে পারছি? তো এই ইলেকট্রন গুলো নিজেদেরকে নিজেরা কি করে, বিকর্ষণ করে, নিজেরা নিজেদেরকে বিকর্ষণ করবে। আর এই ক্যাটায়ন পজিটিভ আয়ন গুলো কি করবে, তাদেরকে একটা আকর্ষণ করবে। যদি এটা পজিটিভ, ইলেকট্রন গুলো নেগেটিভ, এখানে একটা আকর্ষণ হবে। বাট এই যে আকর্ষণ, এদের মধ্যবর্তী যে আকর্ষণটা আছে,
এই আকর্ষণ বলটা খুবই ন্যূনতম। আকর্ষণটাও কি নগণ্য। এটাই হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন থিওরি। এই যে আকর্ষণ বল উপেক্ষণীয়, দেখো এখানে বলা আছে আকর্ষণ বল উপেক্ষণীয় আর স্থিতিশক্তি উপেক্ষণীয়। তার মানে আমাদের এগুলো স্থির থাকবে না, গতিশীল থাকবে অলওয়েজ। ওকে, এটাই ছিল আমাদের ফ্রি ইলেকট্রন থিওরি। এবার দেখো মুক্ত ধাতুর মুক্ত ইলেকট্রন তত্ত্বের সাহায্যে ওহমের সূত্র ব্যাখ্যা। ওহমের সূত্রটা কি ছিল বলো? ওহমের সূত্র ছিল যে এটা যদি একটা তড়িৎ পরিবাহী হয়, দুইটা বিন্দু যদি থাকে, এখানে বিভব যদি হয় বিএ, এটা বিভব যদি হয় বিবি, তাহলে এ প্রবাহিত তড়িৎ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এরকম ছিল আমাদের ওহমের সূত্রটা। আর ফ্রি ইলেকট্রন কি বলছে? ফ্রি ইলেকট্রন বলছে যে ফ্রি ইলেকট্রনের মধ্যে কি নাই, কোনো স্থিতিশক্তি নাই, এরা সব শক্তি গতিশক্তি হবে এর, আর ইলেকট্রনগুলোর মধ্যে প্রচুর পরিমাণ বিকর্ষণ ঘটবে। এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি। তো এখন আমাদের এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক বিল্ড করা হয়েছে। এখানে দেখো আমরা জানি তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে, ধাতব পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ শূন্য। আচ্ছা, আমরা তারণ বেগ পড়ছিলাম। তারণ বেগ কি ছিল বলতো? এটা যদি একটা তড়িৎ পরিবাহী হয়, এর মধ্যে দিয়ে ইলেকট্রনটা যে বেগে গতিশীল সেটা হচ্ছে তারণ বেগ। ভিডি পড়ছিলাম, ভিডি এর ইকুয়েশন আমরা ডিরাইভ করছি, মনে পড়ে? ইকুয়েশনটা কি ছিল বলতো? একটু দেখে আসি দাঁড়া। এই তো বেশ, তারণ বেগ হচ্ছে ভিডি ইজ ইকুয়াল টু জে বাই এন এ। ভিডি ইজ ইকুয়াল টু হচ্ছে জে বাই এন ই। যে কি ছিল? চার্জ ঘনত্ব, তাই না? যে ছিল চার্জ ঘনত্ব, একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আদান প্রবাহিত হয়। এন তো বুঝতে পারছি কতটা ইলেকট্রন, ই একটা ইলেকট্রনের চার্জ। তো এই, তো তার মানে এখানে বলা হয়েছে কি, এই লাইনটার মধ্যে কি বলা হয়েছে যে হুম, তাই এখানে কি বলা হয়েছে যে তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে কোনো ধাতব পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ শূন্য, কিন্তু পরিবাহীতে তড়িৎ ক্ষেত্র ই প্রয়োগ করলে ইলেকট্রন তারণ বেগ কি করে? লাভ করে। যদি পরিবাহীতে বাহ্যিক ক্ষেত্রের ক্রিয়ায় এম ভরের ইলেকট্রন ভিডি তারণ বেগ প্রাপ্ত হয়, তাহলে গতি সমীকরণ দিচ্ছে। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে এটা একটা পরিবাহী। এখানে যদি আমি কি করি, ইলেকট্রনে কোনো মানে ভোল্টেজ অ্যাপ্লাই না করি, ভি ইজ ইকুয়াল টু যখন আমাদের জিরো, তখন আমাদের এই বেগের মান কত হবে? শূন্য। কারণ যেহেতু আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করতেছি না, তাহলে আমার এই ইলেকট্রন কি করবে না? মুভ করবে না। ওই যে আমি তারণ বেগ পড়ানোর সময় পড়াইছিলাম, তারণ বেগ কখন সৃষ্টি হয়, এই ইলেকট্রন গুলো কখন, এমনি তো নর্মালি ইলেকট্রন দৌড়াদৌড়ি করে সেটা তো আমরা জানি, ঠিক আছে? কিন্তু তারণ বেগ কি ছিল? নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের প্রবাহের কারণে, নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ প্রবাহ করলে এই ইলেকট্রন গুলো ধনাত্মক চার্জ গুলো কি করবে? কারেন্ট এদিক থেকে এদিক প্রবাহিত হবে, আই। আর ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কোন দিকে? বিপরীত দিকে। এটা বলছিলাম আমি গত ক্লাসে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। তাহলে এই যে ইলেকট্রন প্রবাহগুলো এদিকে সৃষ্টি হচ্ছে, এটা কিসের কারণে সৃষ্টি হচ্ছে? ভোল্টেজের কারণে সৃষ্টি হচ্ছে। আমি তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি, ভোল্টেজ যখন আমি দিব তখন এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, আই প্রবাহ সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রন ভি ডি তারণ বেগ প্রাপ্ত হবে। যদি আমি তড়িৎ ক্ষেত্র না দিই, তাহলে এই ইলেকট্রন কি করবে না? তারণ বেগ প্রাপ্ত হবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তড়িৎ ক্ষেত্র ই আমি প্রয়োগ করলাম, যে কারণে সে তারণ বেগ প্রাপ্ত হইল। এখন এম ভরের একটা ইলেকট্রন ভিডি পরিমাণ কি হচ্ছে? তারণ বেগ প্রাপ্ত হচ্ছে, এম ভর। তাহলে ইলেকট্রনের ভরকে আমি ধরে নিচ্ছি কতটুকু? এম, ইলেকট্রনের ভর আর তার তারণ বেগ ভিডি। আচ্ছা, এখন আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? এ কি? এ হচ্ছে
ডিভি বাই ডিটি সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ বলে, তাই না? তাহলে দেখো এখান থেকে আমাদের আসে ডিভি বাই ডিটি প্লাস ভি বাই টি। আচ্ছা, তাহলে আমার যে ইলেকট্রনটা আছে, এম ভরের যে ইলেকট্রনটা আছে, সে ভিডি পরিমাণ কি আছে? বেগপ্রাপ্ত আছে। আর বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে? ডেল ভি পরিমাণ পরিবর্তন হবে। তার মানে আমার টোটাল এফ এর মান, এফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম এ। এম এ কি হবে? এ হচ্ছে আমার বেগ যতটুকু ছিল সময়ের সাথে তার পরিবর্তন, এবং বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে এখানে কি হচ্ছে? সময়ের কারণে সময়ের সাথে সাথে তার কি হচ্ছে? বেগ আছে একটা, ভিডি পরিমাণ তার ত্বরণ বেগ আছে। আমি যদি এখন টাইম চেঞ্জ করি, সময়ের পরিবর্তন ঘটাই, ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তনের সাথে বেগেরও কি হবে? ক্ষুদ্র পরিবর্তন ঘটবে। এটা হচ্ছে আমার কি? ক্রিয়াশীল বল ইলেকট্রনটার কারণে। ঠিক আছে, ওকে। এখন এখন বিষয়টা দেখো, আমি কি জানি? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কিউ ই, তাই না? এফ ইজ ইকুয়াল টু কিউ, এটা তো আমরা জানি। তাহলে এই কিউ কি? চার্জ, ইলেকট্রনের চার্জ। তো আমি একটা ইলেকট্রনের চার্জ ধরে নিচ্ছি ই, আর ই প্রাবল্য। তাহলে আমি এফ এর জায়গায় লিখতে পারি ই ই ইজ ইকুয়াল টু এম ইন্টু ভিটি বাই টি প্লাস ডেল ভিটি বাই ডেল টি। ওকে, ইলেকট্রন চার্জ যেহেতু নেগেটিভ, তা আমরা এখানে নেগেটিভটা ইউজ করতেছি। নেগেটিভটা ইলেকট্রনিক চার্জ নেই যে নেগেটিভ মাইনাস ই আর কি, এটা ধরে নিয়েছি ইলেকট্রন চার্জ মাইনাস ই, আমরা মাইনাসটা নিয়ে কাজ করবো। আচ্ছা, আমরা নেগেটিভ ইলেকট্রন চার্জকে ধরে নিচ্ছি মাইনাস ই, ইলেকট্রনের চার্জ এখানে এটা মাইনাস দিলাম। আচ্ছা, এটা পাইলাম। এখন আমাদের বেগ যখন সর্বোচ্চ হবে, বেগ যখন কি হবে? সর্বোচ্চ বেগ পাওয়া যাবে, তখন সর্বোচ্চ বেগের পরিবর্তন হবে কত? জিরো। মানে আমার এই বেগটা ছিল, এই বেগটা হচ্ছে আমার সর্বোচ্চ বেগ ডিভি। আর ডেল ভির ভ্যালু বলতেছি আমি, ডেল ভিডি ইজ ইকুয়াল টু বলতেছি আমি ভি এর সমান, ভিডি এর সমান। তাহলে সর্বোচ্চ যদি বেগ থাকে, তাহলে আমার বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? বিষয়টা বুঝো নাই। মানে আমার একটা তারণ বেগ থাকে সবসময়, ডিভি ভিডি পরিমাণ তারণ বেগ থাকে। এখন মনে করো এটার ভ্যালু হচ্ছে 50 মিটার/সেকেন্ড, ধরে নিচ্ছি আমি, একদম র্যান্ডম একটা ভ্যালু ধরে নিচ্ছি। এখন আমার ভোল্টেজ দেওয়ার কারণে দেখা গেছে এখানে সৃষ্টি হইলো 30 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি হয়েছে? তারণ বেগের একটা পরিবর্তন ঘটছে। কিন্তু যদি আমি এমন একটা ভোল্টেজ দিলাম যেটা কারণে আমার 50 মিটার/সেকেন্ডই পাওয়া গেল, তাহলে কি পরিবর্তন পাওয়া গেল? বুঝো নাই কথা? ভিডি বেগটা, তারণ বেগ, এটা হচ্ছে সর্বোচ্চ। এটা কতটুকু? সর্বোচ্চ। সর্বোচ্চ তারণ বেগ হচ্ছে ভিডি। এখন আমি তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করার কারণে আমি অন্য কোনো একটা মান পাইছি। কত পাইছি? 30 পাইছি। তাহলে পার্থক্য কত? 20। পার্থক্য হচ্ছে 20। কিন্তু আমি যদি এমন ভাবে এত পরিমাণ তড়িৎ প্রবাহ দিই, যার কারণে আমার সর্বোচ্চ তারণ বেগে কি হয়ে গেছে? প্রাপ্ত হয়ে গেছে, তখন কি আর কোনো পার্থক্য থাকবে? থাকবে না। পার্থক্য থাকবে? কথা বলো না, বুঝতেছো না মনে হয়।
বুঝতেছো না তুমি? কেউ রেসপন্স করে না। হ্যালো, আসি ভাইয়া। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? মানে আমার একটা ইলেকট্রনের সর্বোচ্চ বেগ হইতে পারে ধরো 50, তা আমি ভোল্টেজ দেওয়ার কারণে সেটা হইতে পারছে 30, তাহলে একটা পার্থক্য আছে, সে পার্থক্যটা ভ্যালুটা হচ্ছে ডেল বি। মানে আমার যদি সর্বোচ্চ বেগই সে কি হয়ে যাইতে পারে, গেইন করতে পারে, তখন কি আর কোনো পার্থক্য পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে ডেল বির মান যদি জিরো হয়, ডেল বি তখন কি হবে? জিরো হবে। আচ্ছা, তাহলে মাইনাস ই ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু এম ইন্টু ইবি বাই টি। ওকে, ওকে। তাহলে ডিবি এর ভ্যালু কি আসতেছে এখান থেকে? ডিভাইড বাই এম। আচ্ছা, এখন বলছে যে যদি তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র ই তে প্রতি একক আয়তনে n সংখ্যক ইলেকট্রন n সংখ্যক মাইনাস ই চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে, তবে প্রবাহ ঘনত্বের মান দিয়ে দিছে। এটা প্রবাহ ঘনত্বের মান কত? জে ইজ ইকুয়াল টু এন ই ডিভি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেক আয়তনের ক্ষেত্রে একক আয়তনে যদি কি থাকে, n সংখ্যক মাইনাস ই পরিমাণ ইলেকট্রন, ই চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে একক আয়তনে, তাহলে চার্জ ঘনত্ব হচ্ছে, প্রবাহ ঘনত্ব হচ্ছে জে ইজ ইকুয়াল টু এন ই ডিবি। আচ্ছা, এটা আমরা জানি, আগে থেকেও জানি। কি কোথা থেকে জানি দেখো, দাঁড়া দেখে দিচ্ছি। না, এখানেই আছে, বাই করতেছি, ওয়েট। আমি এই তো এখান থেকেই আমরা জানি। এই যে ভিডি ইজিক্যালি কি ছিল? ভিডি ইজিক্যালি কি ছিল? জে বাই এনই ছিল না? জে বাই এনই, তাহলে জে ইজিক্যাল কি? ভিডি এনই না? তা আমি যদি ইলেকট্রন চার্জটাকে নেগেটিভ ধরি, মাইনাস ই না? একই কথা না? একই কথা। তাহলে আমি এই জায়গার জে এর মানটা কি করব? এখান থেকে আমি এটাকে রিপ্লেস করব। তাহলে ভিডি ইজিক্যাল টু জে বাই এনই, এটা আমি জানি। এটাকে আমি এখানে লিখবো এবার। এখানে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে ভিডির জায়গায় আমি এখন লিখতে পারি জে বাই এন মাইনাস ই। ভালো আছে, ক্লাস দেখতে চালাই বোকা আছে তো আমার। আচ্ছা, তাহলে জে বাই এনই, তাই না? ওকে, তাহলে এখানে আমি লিখতেছি মাইনাস ই টি বাই এন। তাহলে এইটার থেকে কাটাকাটি করলে কি আসতেছে দিন শেষে? এখানে কিসের মান বসাইছে? ডিবির মান আসছে। আচ্ছা, জে এর মান বের করছি এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, জে এর মান। তাহলে এটাকে উপরে নিয়ে যাও, তাহলে n ইন্টু ই স্কয়ার আসতেছে ই টি ডিভাইডেড বাই এম।
এটা কি বাই করছে n স্কয়ার pt বাই m, হ্যাঁ এটা বাই করছে। দেখো তাহলে এটা কি পাইলাম আমরা, চার্জ ঘনত্বের আরেকটা ইকুয়েশন পাইলাম। আরেকবার রিপিট করতেছি আমি, ওয়েট। আরেকবার রিপিট করি, ওয়েট। বিষয়টা ছিল আমাদের একটি তড়িৎ কি আছে, পরিবাহী আছে। এই যে একটা তড়িৎ পরিবাহী মনে করো আছে। এখন এই পরিবাহীর মধ্যে যদি কোনো তড়িৎ ক্ষেত্র না থাকে, তড়িৎ প্রবাহ না থাকে, তাহলে এই ভিতরের ইলেকট্রন গুলো কি থাকবে না, কোনো তারণ বেগ থাকবে না, কোনো তারণ বেগ থাকবে না। মানে আই এর মান যদি 0 হয় তাহলে ভিডির মান কত হবে, 0 হবে। আর যদি আই সৃষ্টি হয়, তড়িতের সৃষ্টি হয়, তাহলে ভিডির মানও কি হবে, একটা মান পাওয়া যাবে। এখন আমার সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে ভিডি, সর্বোচ্চ হচ্ছে কতটুকু, ভিডি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি এখন যে পরিমাণ ভোল্টেজ দিব, সেই পরিমাণ ভোল্টেজের কারণে সর্বোচ্চ মান আমি ধরে নিচ্ছি 50, সর্বোচ্চ হচ্ছে 50। ওকে, তো আমি মানে প্রাপ্ত ধরো আমি পাইলাম কতটুকু, পাইলাম হচ্ছে ধরো ভিডির মান পাইলাম 30। তাহলে এখানে আমার ডেল ভির মান থাকবে একটা 20, ডেল ভির মান থাকবে। তাহলে আমি জানি এফ ইজ ইকুয়াল টু জানি এম এ, তাহলে এম থাকলো, এ হলো কতটুকু, এই যে ভিডি বাই টি, আবার প্লাস ডেল ভিডি বাই ডেল টি। যখন আমার এই ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কখন হবে, যখন আমার ভিডি ইজ ইকুয়াল টু ভিডি হয়ে যাবে, মানে এটা সর্বোচ্চ মানের সমান যদি আমার হয়ে যায়, তাহলে ডেল ভি এর মান কত, ডেল ভি এর মান হয়ে যাবে 0। তখন আমি শুধু বলতে পারবো এম ভিডি বাই টি। এরপরে আমি এখান থেকে কি করব, এফ কে পরিবর্তন করে, আমি লিখতে পারি ই কিউ ই, আর কি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ই অ্যাকচুয়ালি, তাই না, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ই। তো কিউর চার্জ কত, মাইনাস ই, আধান, আধান মানে কি, মানে কি আধান, আধান মানে কি একটা ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধানকে আমি ধরে নিচ্ছি মাইনাস। ওকে, মাইনাস ই ধরলাম। তো মাইনাস ই এম, এটা পাইলাম, এই সমীকরণটা আসলো। তাহলে সেখান থেকে আমি ভিডির মান লিখতে পারি, ভিডি ইজ ইকুয়াল টু মাইনাস ই ই টি ডিভাইডেড বাই আর। মানে আমরা জানি ভিডি, ভিডি ইজ ইকুয়াল টু আমরা জানি জে বাই এন ই। এখানে যদি আমরা ইলেকট্রন চার্জকে মাইনাস ধরছি, এখানে আমরা ইলেকট্রন চার্জকে কি ধরবো, মাইনাস দেবো। আর যদি তুমি প্লাস ধরো, তাহলে দুই জায়গাতে ইলেকট্রন চার্জকে কি ধরবা, প্লাস ধরবা। তাহলে এখানে আমরা যদি ইলেকট্রন চার্জকে নেগেটিভ ধরি, তাহলে দুই জায়গাতে কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে। ওকে, ভালো কথা। তাহলে আমি এখান থেকে ইলেকট্রনের চার্জ ঘনত্ব বের করলাম, এন ই স্কয়ার বাই ইটি ডিভাইডেড বাই এম। এন্ড আমরা কি জানি, আমরা জানি সিগমা, সিগমা কি, পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা ইজ ইকুয়াল টু হচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা ই। এটা আমি গত ক্লাসে প্রমাণ করছি, লাস্ট লাস্ট এই জিনিসটা আমরা প্রমাণ করছি, জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এটা আমরা গত ক্লাসে প্রমাণ করছি। তাহলে এখানে আমরা এখন এই সমীকরণটা আবার ইউজ করবো সিগমার মান বের করার জন্য। J is equal to sigma E, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু জে বাই ই। জে এর মান আমরা কি পাইলাম একটু আগে, এটা পাইলাম। হুম, সুতরাং সিগমা ইজ ইকুয়াল টু ই, কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে এন
ই স্কয়ার বাই টি ডিভাইডেড বাই এম, এটা আরেকটা ইকুয়েশন। ওকে, সিগমা মান পাই গেলাম, ই করে দিছি জাস্ট, এই এন ই স্কয়ার বাই ই স্কয়ার টি ডিভাইডেড বাই এম, কে চলে গেছে এতক্ষণ। আসো তোমরা, তোমরা কি কথা শুনতেছো? হ্যালো, আছি ভাইয়া। তোমাদের আজকে মন খারাপ কেন? আজকে তো হারছে ব্রাজিল, তোমরা মন খারাপ করতে আছো কেন? না না, মন খারাপ না করছি। রেসপন্স করো না তো, কথা শোনো নাকি শোনো না বুঝতেছি না। ব্রাজিল হারিয়ে গেলে তোমরা খুশি না হইবা? ব্রাজিলের ফ্যানদের কান্নাকাটি দেখি। আচ্ছা, কান্নাকাটি দেখো, ঠিক আছে। তাহলে সিগমা ইকুয়াল হচ্ছে n e স্কয়ার t ডিভাইডেড বাই m। ওকে, আচ্ছা ভালো কথা। তাহলে এখন সিগমা কি ছিল? পরিবাহিতা। সিগমা কি ছিল? পরিবাহিতা। তাহলে সিগমার বিপরীত রাশি কি? আপেক্ষিক রোধ, তাই না? আপেক্ষিক পরিবাহিতার বিপরীত রাশি কি? আপেক্ষিক রোধ, সরি আপেক্ষিক হবে এখানে একটা। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে সিগমা ইকুয়াল টু n e স্কয়ার t ডিভাইডেড বাই m। তাহলে আপেক্ষিক রোধ কি হবে? রো, তাই না? রো ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই সিগমা। 1 বাই সিগমা আসলে এটা উল্টে যাবে, m বাই n e স্কয়ার বাই t। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। শেষ। এরপরে দেখা আসছে কির্শফের সূত্র। কির্শফের সূত্র খুবই ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েটে পড়ছো। কির্শফের সূত্রটাকে আমি দেখি। স্পেলিং ঠিক আছে? কার্শফ, কির্শফ, আচ্ছা যাক। সে কি বলছে? সে বলছে ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট। মানে কি? সে বলছে কোনো একটা পয়েন্টে যে পরিমাণ তড়িৎ আসবে আর যে পরিমাণ তড়িৎ যাবে, যে পরিমাণ তড়িৎ আসবে তাদের যোগফল ইজ ইকুয়াল হবে যে পরিমাণ তড়িৎ যাবে। তার মানে আমি এখানে যদি ধরিয়ে নিচ্ছি I1 পরিমাণ কারেন্ট আসতেছে, I2 পরিমাণ কারেন্ট আসতেছে, আর এদিক দিয়ে I3 পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা হলো যে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3। যে পরিমাণ ইনপুট হবে আর যে পরিমাণ আউটপুট হবে দুটাই ইকুয়াল হবে। এটা হচ্ছে কির্চফের সূত্র। টোটাল ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টোটাল আউটপুট কারেন্ট। টোটাল ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টোটাল আউটপুট কারেন্ট। বুঝতে পারছি? এটা হচ্ছে কির্চফের ফার্স্ট ল। দুইটা ল আছে তার, দুইটা। এটা হচ্ছে ফার্স্ট কারেন্ট ল, এটাকে কারেন্ট ল বলা হয়। ফার্স্ট ল আর কারেন্ট ল। তার মানে টোটাল ইনপুট কারেন্ট, ইনপুট I is equal to আউটপুট I। ওকে, এটা হচ্ছে কির্চফের ফার্স্ট ল। তাহলে আমি যদি একটা বর্তনী আঁকার চেষ্টা করি। আমার গেমটা একটু ভালোই হবে। খুলে নিতে আগে খুলে দিতে, খুলে দিতে পারো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ধরো একটা বর্তনী যদি আমি আঁকি, একদম সিম্পল একটা বর্তনী আঁকলাম সাপোজ। তাহলে এখান থেকে মনে করো যে I পরিমাণ কারেন্ট এখানে আসবে, এই বিন্দুতে আসলো সাপোজ। এই বিন্দুতে I পরিমাণ কারেন্ট আসলো। এখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে না? দুইটা ভাগে কি হবে? ভাগ হবে। যে আমি আরেকটা দিয়ে দিলাম, তিনটা ভাগে ভাগ হবে সাপোজ। তাহলে তিন জায়গায় যদি আমি তিন রকমের রোধ দিই,
এক জায়গায় R1, এক জায়গায় R2, এক জায়গায় R3, তাহলে তিন জায়গায় তিন রকমের রোধ আছে, তিন মানের রোধ আছে, তাহলে অবশ্যই কারেন্টটা তিন রকম ভাবে ভাগ হবে। সবগুলো রোধ যদি সমান হতো তাহলে সমান তিন ভাগে ভাগে যেত। যেহেতু আমি তিন রকমের রোধ দিছি, R1, R2, R3 দিছি, তাহলে আমার প্রত্যেকটা ভাগে কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট মানের তড়িৎ যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এদিক দিয়ে যাচ্ছে R1, I1, এদিক দিয়ে যাচ্ছে I2, এদিক দিয়ে যাচ্ছে I3। তার মানে জিনিসটা কি দাঁড়ালো আমার, জিনিসটা আমার দাঁড়াবে এরকম যে I is equal হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। যেটা কি বুঝতে পারছি? এটা আমার কৃষকের ফার্স্ট ল, কৃষকের ফার্স্ট ল। ওকে, সেকেন্ড লতে আসো। সেকেন্ড ল বা এটাকে বলা হয় ভোল্টেজ ল। ভোল্টেজ লতে কি বলা হয়েছে যে একটি লুপের, একটা লুপ, লুপ লুপ মানে কি, লুপ মানে হচ্ছে আমাদের বাড়ির চাচিরা জেঠিরা যেটা করে সেটা হচ্ছে লুপ। পেস্কি পেস্কি প্যাচ লাগায় না, প্যাচ। লাগায়। হ্যাঁ, এটা 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 হচ্ছে আমাদের লুপ, ঠিক আছে। তো তা অ্যাকচুয়ালি হচ্ছে তারা লুপিং করে আর কি, এক জায়গার কথা এক জায়গায়, একজনের ছেলের কথা একজনের মেয়ে, হ্যাঁ অতএর মেয়ে ভালো না, তোর ছেলে ভালো না, এগুলো আর কি পেচকি লাগায়, যেটা এটা হচ্ছে লুপ, লুপিং করে আর কি অ্যাকচুয়ালি তারা। তো এটা হচ্ছে সেই লুপ। লুপ কিরকম হবে, পেঁচানো হবে তাই না, লুপ হচ্ছে পেঁচানো হবে। ধরো আমি একটা লুপ আঁকি যদি, সাপোজ, তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, এটা ভোল্টেজ একটা, এটা আরেকটা ভোল্টেজ, এটা আরেকটা ভোল্টেজ, এটা V1, V2, এটা ধরো V, এখানে R1 দেওয়া হলো, এখানে R2 দেওয়া হলো। তাহলে কারেন্ট প্রবাহ শুরু হবে কোথা থেকে, ধনাত্মক প্রান্ত থেকে, তাই না। ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট প্রবাহ শুরু হবে। তাহলে এটা পজিটিভ প্রান্ত, এখান থেকে কারেন্ট বের হবে, এটা পজিটিভ প্রান্ত, এখান থেকে কারেন্ট বের হবে, এটা পজিটিভ প্রান্ত, এখান থেকে কারেন্ট বের হবে। লুপ মেবি আমি আঁকার ক্ষেত্রে একটু ভুল করছি, ওয়েট একটু দেখে নি। হ্যাঁ ভুল করছি, এটাকে একটু ঘুরে দিতে হবে, তাহলে তো মিললো না। এটাও বের হচ্ছে, মানে দেখো একটা কেমনে বুঝছি ভুল হয়েছে, এটা এটা পজিটিভ এদিক দিয়ে আসতেছে, এটা এদিক দিয়ে আসবে, এটা এদিকে আসবে, আসার পর এখানে কোথায় যাবে, এখানে তো পজিটিভ প্রান্তে তো কখনো কারেন্ট কি হয়, শেষ হয়, শেষ হয় না। তাহলে এই জায়গাটা আমি ভুল করছি, এটা তাহলে হবে নেগেটিভ প্রান্ত, আর এটা তাহলে হবে পজিটিভ প্রান্ত। হ্যাঁ, তাহলে এবার ঠিক হবে। তাহলে এদিক দিয়ে গেল, এদিক দিয়ে যাবে, এটা এদিকে, এটা এদিকে। তাহলে এটা V1, এটা V2, তাহলে দুই জায়গা থেকে অবশ্যই কি হবে না, কারেন্ট তো সেম হবে না, তাই না। দুইটা ভিন্ন ভোল্টেজ, কারেন্টের মানও কি হবে, ভিন্ন হবে। এটা I1 ধরে নিলাম, এটা I2 ধরে নিলাম। ওকে, এই দুইটা মিলে এখানে আসবে, এখানে আসার পর কি হয়ে যাবে, দুইটা একসাথে হয়ে যাবে না, এই I1 I2 এখানে এনে এসে একসাথে হয়ে যাবে। তাহলে আমরা হিসেবে ফার্স্ট লতে পড়ছি, তাহলে এই দুইটা ইনপুট হচ্ছে এখানে, তাহলে এখান থেকে যেটা বের হবে সেটা ধরে নিচ্ছি I, সেটা ধরে নিচ্ছি I। অবশ্যই দুইটা ভিন্ন হবে, মানে দুইটা ভিন্ন বলতে এই দুইজনের একটার মান তো এখানে হবে না, অবশ্য ভিন্ন একটা হবে, I1 I ধরতে পারো বা I3 ধরে নাও, হোয়াট এভার, ভিন্ন তো বুঝাইতে হবে, I1 I2 কোনোটাই হবে না, এখানে অবশ্যই ভিন্ন একটা মান পাওয়া যাবে। সেটা এখান দিয়ে যাবে, এটা আবার এদিকে দিয়ে যাইতে থাকবে, যাইতে যাইতে এখানে আবার আসবে, এখানে আসার পর আবার ভাগাভাগি হয়ে যাবে, তাই না। আবার ভাগাভাগি হয়ে এদিক দিয়ে আরেকটা কারেন্ট যাবে, এদিক দিয়ে আরেকটা কারেন্ট যাবে, এই যে বিষয়টা। তাহলে এখানে প্যাচ দেখো, প্যাচ কত রকমের প্যাচ দেখো, আমি যদি এগুলো নামকরণ করি, সাপোজ এটা এ বিন্দু দিলাম, এটা বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই,
এফ। তাহলে একটা কারেন্ট আমি আমি এখানে কতগুলো প্যাচ চিন্তা করতে পারি, চিন্তা করো, মানে কত রকম ভাবে প্যাচ লাগানো যায়। ধরো আমি শুরু করলাম এ থেকে, এ বি সি ডি, এ বি সি ডি। এবার আমি আমি আবার এতে আবার ফিরে আসতে হবে, মানে এই যে প্যাচ লাগানোর সিস্টেম কি বলতো, প্যাচ কিন্তু ওইভাবে লাগে যে মানে কথাটা ঘুরে 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 কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে, তাই না? দেখবা, মানে প্যাচ কখন লাগে, যে একবার একটা কথা বলে সেটা 14 কান ঘুরে ঘুরে আবার একই জায়গায় এসে ফিরে আসে, তখন সে আবার বলে যে না আমি তো এটা বলিনি, অস্বীকার করে, তাই না? এরকম হয়। তার মানে আমাকে ঘুরে ঘুরে আবার এতে গিয়ে পৌঁছাইতে হবে। তা কত রকম ভাবে ঘুরতেছি দেখো, এ থেকে বি তে গেলাম, সি তে গেল, ডি তে গেল, ডি থেকে ই তে গেল, ই থেকে আবার এতে আসলো। ধরো এটা একটা প্যাচ, ঠিক আছে? আচ্ছা, আবার কি হতে পারে, এ থেকে বি তে গেল, এ বি সি ডি তে গেল, ডি তে যাওয়ার পরে আর ই তে যায় নাই, এফ এ চলে গেছে সাপোজ, এফ এফ এ গিয়ে আবার এতে ফিরে আসছে। এটা আরেকটা লুপ। ওকে। আবার আমি চিন্তা করতে পারি যে শুধুমাত্র আমি যদি ধরো ডি থেকে লুপ চিন্তা করি, ডি থেকে, তাহলে ডি এর পরে এফ, এফ এর পরে আবার এ, এর পরে আবার ই, ই এর পরে আবার ডি, তাহলে এটা আরেকটা লুপ, তাই না? তো অনেক ভাবে এখানে অনেকগুলো লুপ কি করা যাবে, ফাইন্ড আউট করা যাবে, অনেক রকম ভাবে এখানে প্যাচ লাগানো যাবে। তাহলে এই প্রত্যেকটা প্যাচের কথা বলা হচ্ছে এখানে, প্রত্যেকটা লুপের ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কি হবে, জিরো হবে। প্রত্যেকটা লুপের টোটাল ভোল্টেজ কি হবে, জিরো হবে। ইজ ইকুয়াল জিরো। লুপের টোটাল ভোল্টেজ জিরো পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল, ভোল্টেজ ল। ক্লিয়ার? দীর্ঘ বুঝতে পারছি? হুম, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই ফিগারটা একটু ড্র করি, ওয়েট। ফিগারটা আমরা ড্র করবো না, ডাইরেক্ট নিয়ে আসবো। এই যে। এখন একটা লুপ যখন আমরা আঁকবো, তো লুপের কারেন্টের ফ্লো দেওয়াটা কিছু জিনিসের উপর আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে হবে, যে আমি আগের পেজটা একটু দেখি, এখানে অনেক হিজিবিজি করে ফেলছি, যদিও সেটা আঁকি আমি, আঁকি না। ওকে, এবার ধরো এটা একটা রোধ আছে R1, এটা R2, এটা R3, এটা একটা ভোল্টেজ E1, এটা একটা ভোল্টেজ E2, ভোল্টেজ E3। মাথায় রাখতে হবে, তুমি যদি চিন্তা করো যে তড়িৎ প্রবাহ একটা কোষের কোন প্রান্ত থেকে শুরু হয়, পজিটিভ না নেগেটিভ? কোন প্রান্ত থেকে শুরু হবে? হ্যাঁ, অবশ্যই পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে, অবশ্যই। তার মানে ধরো যদি E1 যদি আমি আঁকি, তাহলে E1 এর অবশ্যই এখান থেকে তড়িৎ প্রবাহটা এদিকে যাবে, নট এদিকে বের হবে, এদিকে কিন্তু বের হবে না, এদিকে কিন্তু কি হবে না, বের হবে না, কখনোই হবে না, এটা আন্দাজে দিলেই হবে না। তুমি হয়তো চিন্তা করতে পারো কেন এরকম না, দাঁড়াও দাঁড়াও, অবশ্যই এই দিকে বের হবে, ঠিক আছে, অবশ্যই এদিকে।
আবার এটাও একটা তড়িৎ কোষ, এটারও পজিটিভ প্রান্ত থেকে কি হবে, তড়িৎ প্রবাহ শুরু হবে। এটাও একটা তড়িৎ কোষ, এটা একটা পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে। ওকে, এখন এখন আমার এখান থেকে যদি তড়িৎ প্রবাহটা শুরু হয়, এদিকে গেল, এখানে আসলো, দুইটা ভাগে ভাগ হবে, এখানে আসলো, নেগেটিভ প্রান্তে গিয়ে শেষ হইলো, এটা এদিকে গিয়ে নেগেটিভ প্রান্তে শেষ হইলো, আবার এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়েছে এখানে এসে নেগেটিভ প্রান্তে এসে শেষ হবে। সুন্দর কথা। এখন কোষের ক্ষেত্রে তো পজিটিভ নেগেটিভ আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, কেন? কারণ এখানে অলরেডি সাইন দেওয়াই থাকে, এটা পজিটিভ এটা নেগেটিভ, বা আমরা যে দুইটা পাতের একটা ছোটটা নেগেটিভ বড়টা পজিটিভ এটা আমরা জানি। কিন্তু আমাদের এই রোদের পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত খুঁজে বের করতে হবে। সেটা কিভাবে বুঝবো? যে দিক দিয়ে কারেন্ট কি করবে, ইনপুট করবে, সেটাকে আমরা পজিটিভ প্রান্ত ধরবো। সেটাকে আমরা কি প্রান্ত ধরবো? পজিটিভ প্রান্ত। কারেন্ট যেদিক দিয়ে ইনপুট করবে সেটা পজিটিভ প্রান্ত, আর যেদিক দিয়ে কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আবার এখান থেকে, হ্যাঁ, আবার এদিক দিয়ে কারেন্ট কোন দিক দিয়ে প্রবেশ করতেছে, এদিক থেকে না, এদিক থেকে আসতেছে না? তাহলে এটা আমার রোদের, R2 রোদের, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আবার এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে একটা রোদের মানে একটা পুরো বর্তনীর টোটাল সবগুলো রোদের পজিটিভ নেগেটিভ প্রান্ত আমাদেরকে খুঁজে আইডেন্টিফাই করে ফেলতে হবে আগে। সেকেন্ড হচ্ছে আহ, কোষ থেকে কোষের তড়িৎ প্রবাহ কোনটা কোন দিকে যাবে সেটা আগে কমপ্লিট করতে হবে। এরপরে দেখতে হবে যে আমাদের মানে তড়িৎ প্রবাহ, আচ্ছা তাদের মতোই আমরা ধরি, তাহলে ক্যালকুলেশন আমাদের সুবিধা হবে। তাহলে E1 থেকে মনে করি যে I1 পরিমাণ কি হচ্ছে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। ওকে, I1 পরিমাণ হয়েছে এই বিন্দুতে আসার পর, সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। এদিকে গেছে মনে করো I2 নাকি I3, ও এটা R3 যেহেতু এদিকে R3 I3, এদিকে গেছে I2 পরিমাণ কারেন্ট। ওকে, ভালো কথা। আবার এটা এর ভিতর দিয়ে গেছে, এখান দিয়েও কতটুকু গেছে, I3 পরিমাণ গেছে। এই E3 ভিতর দিয়ে কতটুকু গেছে, I3 পরিমাণই গেছে, গিয়ে এটা I3, এদিক দিয়ে আসি এটাও I2, এখানে আসি কি হয়ে গেছে, আবার দুইটা যোগ হয়ে গেছে না, দুইটা যোগ হয়ে গেছে, দুইটা যোগ হয়ে আবার I পরিমাণই কি হবে, সে ফিরে আসবে। তাহলে I বলতে I1 পরিমাণ ফিরে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা নামকরণ করি। আচ্ছা, নামকরণ যদি চিত্র এখানে দেওয়াই আছে আর না করি, আমি এবার দেখাই। তাহলে আমরা একটা চিত্র আঁকার পরে অ্যারো চিহ্নগুলো কিভাবে দিব এটা বুঝতে পারছি। আমাদের কিন্তু ছবিতে মানে কোশ্চেনে অ্যারো দেওয়া থাকবে না, ওই ধরনের ম্যাথ আসে আর কি, আর প্রমাণের ক্ষেত্রেও দিয়ে দিবে না। বা একটা চিত্র যখন তুমি নিজে নিজে আঁকবা তখন তুমি অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে শুরু করবে সেটা বুঝতে পারছি। পজিটিভ থেকে হচ্ছে কোষের পজিটিভ থেকে কারেন্টের প্রবাহ শুরু হবে, নেগেটিভ দিয়ে শেষ হবে। আর রোদের আমরা হিসাব করার জন্য রোদের যেদিক দিয়ে ইনপুট আসবে কারেন্ট আসবে সেদিক থেকে কি ধরবো, পজিটিভ ধরবো, আর যেদিক দিয়ে বের হয়ে যাবে সেটাকে নেগেটিভ ধরবো। ওকে, আশা করি জি। বুঝছো। এখন আমরা একটা জিনিস প্রমাণ করবো, তাদের লুপগুলাই ধরি। আজকের ম্যাচ না জিতলে আমার মহামুখী তড়িৎ দিকে আচ্ছা, এটা জাস্ট সূত্রের প্রমাণ দেখাইছে এখানে। আচ্ছা, এখান থেকে আমি আগে কিসব সূত্রটা দেখাই তোমাকে, ওয়েট। লুপটা কি নিছে, লুপটা নিচে হচ্ছে প্রথমে নিচে এ বি সি ডি এ, এ বি সি ডি এ। ওকে, লুপটা হচ্ছে আমাদের
এ বি সি ডি এ বললাম না, যেখান থেকে শুরু হবে সেখানে আবার এসে কি হবে, শেষ হবে। তাহলে এ বি সি ডি এ কোথায়, এ বি কই, বি সি ডি কই, আর আছে এখানে, টু এর উপরে। হ্যাঁ ডি, মানে এখানে অ্যাকচুয়ালি এ প্রান্তটাকে ডি দেওয়া উচিত ছিল, আবার এই। তাহলে এবার দেখো, এবার মজার বিষয় দেখো, এবার এবার বুঝবা। তাহলে এখানে এই জিনিসটা দিতে হবে, ধরো কারেন্ট আই থ্রি এদিক দিয়ে ঢুকছে না, তাহলে এটা পজিটিভ প্রান্ত, এদিক দিয়ে বেরিয়েছে এটা নেগেটিভ প্রান্ত। ওকে, এটার মধ্যে তো বুঝতেছো এটা নেগেটিভ এটা পজিটিভ। ওকে, আবার এদিক থেকে দেখো কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ এটা পজিটিভ। ওকে, এটা কিন্তু বুঝছো। তাহলে এ বি সি ডি লুপের ক্ষেত্রে, এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে আমরা শুরু করবো কোথা থেকে, এ থেকে। এ থেকে কোথায় যাবো, বি তে, বি থেকে যাবো সি তে, সি থেকে যাবো ডি তে, ডি থেকে যাবো আবার এ তে। তাহলে এ থেকে শুরু করো, এ থেকে শুরু করে আমি প্রথমে কি কাকে পাচ্ছি, বিতে গেছি। হ্যাঁ বি তে গেছি আর থ্রি কে পাইছি, তাই না, আর আর থ্রি। থ্রি খাইছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটা কথা বলছি যে টোটাল ভোল্টেজ জিরো, টোটাল ভোল্টেজ জিরো বলছি। টোটাল ভোল্টেজ মানে কি, দেখো বি ইজ ইকুয়াল টু আইআর না, তার মানে আমি ভি গুলাকেও নিব, মানে ভোল্টেজ মানে ই, ই মানে তো ভি, তাই তো, ভি গুলাকেও নিব, আবার আই ইন্টু আর কেও নিব, তাহলে আমার টোটাল ভোল্টেজ আসবে। আমি কোষের ভোল্টেজ গুলোকে হিসাব করব, রোধের ভোল্টেজ কেও হিসাব করব, কিভাবে, আই ইন্টু আর করে রোধের ভোল্টেজ হিসাব করব। তাহলে দেখো, তাহলে আমি পাচ্ছি, আচ্ছা এখানে এই আর থ্রি তে যাওয়ার কারণে, যাওয়ার সময় প্রথমে আমি কি পাইছি, পজিটিভ পাইছি না নেগেটিভ পাইছি, পজিটিভ পাইছি। তাহলে আমি লিখবো, পজিটিভ পাইছিলাম। হ্যাঁ পজিটিভ পাইছি, তাহলে আমি লিখবো আই থ্রি আর থ্রি। ওকে, আই থ্রি আর থ্রি শেষ, এটা রোধ এটা ভোল্টেজ হিসাব করা হয়ে গেল। এরপরে আমি ই থ্রি কি পাইছি, পজিটিভ পাইছি না নেগেটিভ পাইছি, নেগেটিভ পাইছি, তাহলে মাইনাস ই থ্রি। বুঝতে পারছি, দেখো আমি কি প্রান্ত পাইছি, ই মাইনাস প্রান্ত পাইছি, এখানে আমি মাইনাস লিখবো। ওকে, এবারে আমি আসছি কোথায়, সি তে, সি থেকে যাবো কোথায়, ডি তে, ডি তে যাওয়ার আগে আমি এখানে কাকে পাইতেছি, ই টু কে পাইতেছি, কাকে পাইতেছি, ই টু, ই টু এর কোন প্রান্ত পাইতেছি, পজিটিভ প্রান্ত পাইতেছি, তাই না, ই টু এর পজিটিভ প্রান্ত পাইছি, তাহলে আমি ই টু লিখবো পজিটিভ। এরপরে আর টু পাইছি, আর টু এর কোন প্রান্ত পাইতেছি, নেগেটিভ প্রান্ত পাইতেছি, নেগেটিভ প্রান্ত হইলে মাইনাস আই টু আর টু আর টু। ইজ ইকুয়াল জিরো। দেখো কেন কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা বুঝতে পারছি এবার। জি, বুঝতে আচ্ছা, পারছি। এখন বলতে পারো যে স্যার আর টু এর তো যেদিক দিয়ে কারেন্ট যাচ্ছে সেই জায়গাটা পজিটিভ, এদিক দিয়ে বেরোয় যাচ্ছে জায়গাটা নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ কেন আসলো, নেগেটিভ আমাদের আসবে হচ্ছে আমাদের লুপ অনুযায়ী। লুপ কিভাবে আমি ধরতেছি, লুপ ধরতেছি এ বি সি ডি আবার এ, যদি আমি এ ডি সি বি এ ধরতাম তাহলে আবার এটা পজিটিভ পাইতাম, আর আর থ্রির জন্য নেগেটিভ পাইতাম। আমি এই কারণে কি করব, আগে রোধ গুলোকে পজিটিভ নেগেটিভ দিয়ে দিব, লুপ যখন হিসাব করব, লুপ যখন হিসাব করব তখন আমি যে প্রান্ত পাবো আমি সেই প্রান্তই লিখবো। তাহলে আমি এখান থেকে সিম্পলিফাই করে বলতে পারি না যে আই থ্রি আর থ্রি মাইনাস আই টু আর টু ইজ ইকুয়াল ই থ্রি মাইনাস ই টু, এটাই, এটাই লিখছে তারা, দেখো দেখো এটাই লিখছে কিনা। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটা জিনিস আসবে, অভ্যন্তরীণ রোধ ক্যালকুলেট করি নাই, ওয়েট, অভ্যন্তরীণ রোধ খেয়ালও করি নাই আমি। আরেকটা জিনিস আসবে, আরেকটা জিনিস আসবে, সেটা কি জিনিস আসবে বলতেছি। এই যে অভ্যন্তরীণ রোধ স্মল আর, অভ্যন্তরীণ রোধ কি আছে এখানে লিখে নাই, এই কারণে আমি এটা চোখে পড়ে না, এখানে আর থ্রি আছে। ওকে, কি আছে, আর থ্রি আছে। আচ্ছা, বিভবের কারণে এই কোষের কারণে একটা কি হচ্ছে, ভোল্টেজ হচ্ছে, কোষের ভোল্টেজ হচ্ছে ই থ্রি, আর তার অভ্যন্তরীণ রোধের কারণে কি হবে, একটা ভোল্টেজ ড্রপ হবে, তাই না, অভ্যন্তরীণ রোধের কারণে কি হবে, একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে দাঁড়াও এই লাইনটা আবার করি, ওয়েট, এক মিনিট জাস্ট। তাহলে আবার শুরু করি কোথা থেকে, এ থেকে, এ থেকে পাইছি আমি আর থ্রি কে, তাহলে আই থ্রি আই থ্রি আর থ্রি, এরপরে পাচ্ছি কাকে, মাইনাস ই কে, মাইনাস ই থ্রি,
আচ্ছা, এটা রোধের কোন প্রান্ত? নেগেটিভ প্রান্ত, তাহলে মাইনাস I3 স্মল আর 3। বুঝতে পারছি? এই এই অভ্যন্তরীণ রোধের কোন প্রান্ত পাইছি? নেগেটিভ প্রান্ত পাইছি না? নেগেটিভ প্রান্ত। দেন পাইতেছি এটা পাইতেছি পজিটিভ প্রান্ত, I2 স্মল আর 2। এটারও পাইছি পজিটিভ প্রান্ত, E2। এরপরে পাইতেছি মাইনাস I2 ক্যাপিটাল আর 2 ইজ ইকুয়াল 0। ওকে, দেখো এটাই করছে কিনা। ঠিক আছে, জি এরপরে দেখো তারা কোন লুপ নিছে? লুপ নিছে এ বি সি ই এফ এ, এ বি সি ই এফ এ। এ বি সি ই এফ এ। ওকে, মনোযোগ দাও। শুরু হয়েছে কোথা থেকে? এ থেকে। এ থেকে গেছে কোথায়? বি তে। তাহলে পাচ্ছি কি? I3 পাচ্ছি হচ্ছে I3 R3। আচ্ছা, বি তে গেলাম, বি থেকে যাবো সি তে। সি তে যাওয়ার পথে আরো কি পাইলাম? মাইনাস E3 পাই গেলাম। আরো কি পাইলাম? মাইনাস I3 R3 পাইলাম। আচ্ছা, এবার আমি সি বিন্দুতে চলে আসি, তাই না? সি বিন্দু থেকে কোথায় গেছে? ই তে। ই তে আসতে কি কোনো রোধ আছে আর? না নাই। ই তে আসতে কোনো রোধ নাই। আচ্ছা, তাহলে এখানে কোনো বিভব পতন হয় নাই। ই থেকে সে কোথায় গেছে? এফ এ। এফ এ যাইতে যাইতে অনেক কিছু আছে, দেখো। ই থেকে এফ এ গেছে, তো এফ এ যাইতে যাইতে আমি ফার্স্টে কি পাচ্ছি? আর আর মাইনাস পাচ্ছি। এটা নেগেটিভ প্রান্ত, এটা আর পজিটিভ প্রান্ত। ওকে, আমি আগে পাইতেছি মাইনাস কত? এটা I1 R1। ওকে, এবার পাইতেছি মাইনাস E1। ওকে, এরপরে বলো, আচ্ছা এটার এই R1 রোধের পজিটিভ প্রান্ত কোনটা? এই জায়গাটা না? নেগেটিভ প্রান্ত এটা না? শেষের অংশটা নয়। ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে আমি কারেন্ট কি, কারেন্টটা কই হইলো? কারেন্টটা হচ্ছে I1 R1 এর মধ্যে দিয়ে গেল, মানে অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে গেল। E1 এরও নেগেটিভ প্রান্ত পাইলাম, আর R1 এ কি পাইলাম? পজিটিভ প্রান্ত পাইলাম, তাই না? তাহলে R1 হবে পজিটিভ, I1 R1 ইজ ইকুয়াল 0। ওকে, তাহলে এইগুলাকে আমি যদি ওই পাশে লিখি এবার, তাহলে আমার কি আসতেছে জিনিসটা? I3 R3 মাইনাস I3 স্মল r3 মাইনাস I1 R1 প্লাস I1 ক্যাপিটাল R1 ইজ ইকুয়াল E1 প্লাস E2। দেখো, দেখছো? এখন কথা হচ্ছে যে স্যার এদের মাইনাস গুলোর সাথে তো মানে আমাদের মাইনাস গুলো মিলতেছে না নাকি? জি মিলে না। আর হ্যাঁ, আমাদের হচ্ছে যে E1 প্লাস E3 হবে না, আপনি যে E1 প্লাস E2 লিখছেন। আচ্ছা দাঁড়াও, E3 না আমি E2 লিখছি? E3 হবে এটা, দাঁড়াও। এটা তো E3 হবে, এটা তো ভুলে লিখছি। কিন্তু এটা ঠিক আছে। এটা কেন ঠিক আছে? এটা যখন আমরা টোটাল হিসাব করব তখন দেখবো যে কাটাকাটি যাবে, তাদেরও যাবে। দাঁড়াও, I1
I3 R3 এটা তো মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা প্লাস ঠিক আছে। দাঁড়া, এখানে কি করছিল I3 R3 এটা হচ্ছে পজিটিভ, আর এখানে ধরতেছে নেগেটিভ। এই যে I2 R2 জন্য নেগেটিভ করছে না? আচ্ছা 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 আচ্ছা, মনে মনে ঠিক আছে ঠিক আছে। ওয়েট ওয়েট, এটা ইয়ের জন্য কি জানি বলে, বিভবের ক্ষেত্রে, মানে ভোল্টেজ, ভোল্টেজের জন্য, কার জন্য? ভোল্টেজের জন্য। যে ভোল্টেজের জন্য হচ্ছে যে এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাই না? কিন্তু রোধ, ধরো একটা রোধ, রোধের এদিক থেকে যদি কারেন্ট আসে, এদিক থেকে যদি কারেন্ট যায়, তাহলে আমরা এটাকে পজিটিভ ধরি, এটাকে কি ধরি? নেগেটিভ ধরি, তাই না? ঠিক না? তো R3 যেটা, R3 এর জন্য কারেন্ট আসতেছে কোন দিক থেকে? এদিক থেকে যাচ্ছে কোন দিকে? এদিকে। যেটা ইনপুট আসবে সেটাকে আমরা পজিটিভ দিব, মানে অভ্যন্তরীণ রোধের জন্য সেম, মানে রুলসটা সেমই থাকবে। সরি, আমি ওই তড়িতের সাইনের সাথে এটা সাইন এক করে ফেলছি। তাহলে এই অভ্যন্তরীণ রোধের ইনপুট আসতেছে কোন দিক থেকে? যে দিক থেকে আসতেছে সেটা পজিটিভ, বাইরে যেটা যাবে সেটা নেগেটিভ ধরবো। আবার এটার ক্ষেত্রেও এটা ইনপুট আসতেছে কোন দিক থেকে? এদিক থেকে, তাহলে এটা হবে তড়িতের জন্য পজিটিভ, সরি রোধের জন্য পজিটিভ, এটা হবে রোধের জন্য নেগেটিভ। আর দূর, দাঁড়াও তোমার, আচ্ছা এটা পরে আরেকটা আছে, ওইটার ক্ষেত্রে একটু ভালোভাবে বুঝাই দিই, তাহলে বুঝবা। আচ্ছা ওয়েট, এখানে আমি যেটা বসে হয়তো বা বুঝো নাই, যে আমি এটা দেখাই। আচ্ছা, মানে মূল কথা হচ্ছে যে আমাদের টোটাল বিভবের মান কত আসবে? 0 আসবে। এবার সাইনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছে, এটা একটু এটা দিয়ে ঠিক করে দিই। দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ এটার জন্য দেখো। আচ্ছা, এই যে লুপটা আছে, এটা ভোল্টেজ কোথায় কোথায়? এখানে একটা আছে, এখানে একটা আছে, এটার আর পরিমাণ রোধ আছে। এখন আমাকে বলো, এই যে এই বিন্দুতে কারেন্টের ফার্স্ট ল যদি আমরা ইউজ করি, কোন ল? হিসেবে ফার্স্ট ল, তাহলে কি বলতে পারি? যে I ইজ ইকুয়াল I1 প্লাস I2 বলতে পারি, ঠিক আছে? এই যে এখানে দেখো, I1 পরিমাণ আসছে, I2 পরিমাণ আসছে, I পরিমাণ কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এই বাজার টাকা লাগবো, দে নিয়ে যা। টমেটোর দাম সিজন না, টমেটোর দাম বেশি। অল্প করে আনিস। তোমাকে টাকা দেন আজকে, এবার দিয়ে কোথায় দিতে? এপুরি এপুরি তোমাকে ডাবল যাচ্ছে সেখানে বলে তুই যাচ্ছিস।
ক্লাস রেকর্ড থাকবে। আইফোন আসলে রেকর্ড হবে না ইয়া ডেস্কটপের সাউন্ড ডেস্কটপ সাউন্ড রেকর্ড যা করেছি সব ইয়া করেছি। আরে মানে আমি কইতেছি রেকর্ড আমি জানি করা শেষ। স্ক্রিন রেকর্ড হ্যাঁ স্ক্রিন রেকর্ড হলে আমি ফটো রেকর্ড হবে যখন রেকর্ড স্ক্রিন রেকর্ড আরে ভাই সিস্টেম আছে। আরে আমি তো সিস্টেম আছে একটা সিস্টেমে যদি তুমি ডেস্কটপ যেটা সাউন্ড দিব সেটা রেকর্ড হবে। আর যদি আমি যা করবো তাও রেকর্ড হবে। ঠিক আছে একটা অফ করে হবে অন করে হবে। আমার কি করে প্ল্যাটফর্ম ওকে তোমরা কতটুকু শুনছিলা? ভাইয়া বলছিলেন যে এটা আবার বুঝে দিবেন, মানে এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ 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 এখানে একটু বলেছি দাঁড়াও। এটা 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 ক্ষেত্রে দেখো আমরা এই চিত্রটার জন্য কাজ করবো। হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না আবার। আমার কিন্তু ভুলে গেছি ভুলে গেছি ভাইয়া মনে অফ করে রাখছে। ভুলে গেছি ভুলে গেছি right. আহ, আচ্ছা আমার ক্লাসে একটু মানে আদার সাউন্ড চলে আসে মাঝে মাঝে, হ্যাঁ কিছু মনে করি না। ওকে হ্যাঁ ভাইয়া। ব্যাচেলার বাসা তো একটু সাউন্ড চলে আসতে পারে, হ্যাঁ সময় রেকর্ডের ক্ষেত্রে এগুলো থেকে যেতে পারে, কারণ এগুলোকে এডিট করাটা অনেক লং টাইম প্রসেস, এগুলো করতে পারতেছি না। আচ্ছা একটা মাইক্রোফোন নিয়ে নিবো তাহলে একটু সাউন্ড নয়েজ কম আসবে, সমস্যা নাই, নিয়ে নিবে এই মাসে। ওকে তাহলে আমরা এই এই চিত্রটা নিয়ে কাজ করবো দেখো এখানে, এটা নিয়ে কাজ করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই লুপের জন্য ফার্স্টে আমরা কারেন্ট ল ইউজ করি। ওয়েট আচ্ছা দেখো তাহলে এখানে এই বিন্দুটার দিকে একটু খেয়াল করো। এই বিন্দুতে কি হচ্ছে, আমরা যদি কির্চফের ফার্স্ট ল অ্যাপ্লাই করি ইনপুট ইজ ইকুয়াল আউটপুট, তাহলে i1 আর i2 ইনপুট হচ্ছে আর i পরিমাণ বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারি i ইজ ইকুয়াল টু i1 প্লাস i2, i ইকুয়াল টু i1 প্লাস i2, এটা আমি বলতে পারি। আচ্ছা একটা লুপ নেওয়া হয়েছে a b c e f a b c e f a, লুপের নাম হচ্ছে a b c e f a, এই লুপের জন্য। ওকে তাহলে এ থেকে শুরু, এ থেকে শুরু বি তে গেল। আচ্ছা বি তে গেলে এখন খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, এই কোষের এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এই কোষের এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, ঠিক কি না? হ্যাঁ আচ্ছা এখন তড়িতের প্রবাহ দেখো, তড়িৎ এদিক থেকে এদিকে আসছে, এটা এদিকে আসে, আই পরিমাণ এখান দিয়ে আসছে, তাহলে এটা আর এর হচ্ছে ইনপুট সাইড, এটা আর এর হচ্ছে আউটপুট সাইড। ওকে ওকে দেন এটা এখানে আসতেছে, আবার এটা দুইটা ভাগ হয়ে যাচ্ছে। এখন আমার জন্য কথা হচ্ছে এখানে যে একটা স্মল আর আছে না, এই যে স্মল আর 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 ওয়ান আছে, এই যে ই এর সাথে স্মল আর ওয়ান আছে, এখানে স্মল আর টু আছে, আছে না? আছে। এখন আমরা কি বলছি, রোদের যে দিক দিয়ে ইনপুট হবে সেটা রোদের জন্য পজিটিভ, রোদের যে দিক দিয়ে ইনপুট হবে সেটা রোদের জন্য পজিটিভ, আর যে দিক দিয়ে আউটপুট হচ্ছে সেটা রোদের জন্য নেগেটিভ। এখন আমাকে এই যে এই সি থেকে যখন ডিতে তড়িৎটা আসতেছে, বলো রোদের যে দিক দিয়ে আসতেছে, তাহলে রোদের এই প্রান্তটা রোদের জন্য পজিটিভ না, আর রোদ আর টুর জন্য এই প্রান্তটা নেগেটিভ না? কথা বুঝছো কিনা? ভাইয়া আবার বলেন দিবেন। আরেকবার 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 এই যে ই টু দিকে তাকাও, ই2 এর এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, কারণ এটা বড়, এটা ছোট, এটা ঋণাত্মক প্রান্ত, এটা তো আমরা ক্লিয়ার। ওকে আমি বলছি কি যে রোদের ইনপুট কারেন্ট কি হয়, ধনাত্মক হয়, যেদিক দিয়ে বের হবে সেটা ঋণাত্মক প্রান্ত হবে, যেদিক দিয়ে ইনপুট হবে সেটা ধনাত্মক হবে, যেদিক দিয়ে আউটপুট হবে সেটা ঋণাত্মক হবে। এখন আর টু রোধটা দিকে তাকাও, আর টু কোথায় আছে? এই ই2 এর ভিতরে আছে। কোথায় আছে? ই2 এর ভিতরে, এই যে আর টু রোধটা আছে ই2 এর ভিতরে। আমি কি বলছি, যে দিক দিয়ে রোধ মানে কারেন্ট আসবে সেটা রোধের জন্য ধনাত্মক প্রান্ত, ঠিক কিনা? যে দিক দিয়ে কারেন্ট আসবে সেটা রোধের জন্য ধনাত্মক প্রান্ত না? এই যে এটা রোদ এদিক দিয়ে আসছে, রোধের জন্য কি এটা ধনাত্মক প্রান্ত না? জি
রোদের মধ্যে যে দিক দিয়ে কারেন্ট আসবে, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে আসতেছে? এই দিক দিয়ে আসতেছে, তাহলে এটা রোদের জন্য কি প্রান্ত? এই সাইডটা রোদের জন্য ধনাত্মক প্রান্ত, আর এটা রোদের জন্য ঋণাত্মক প্রান্ত। এই যে এটা 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 ধনাত্মক প্রান্ত কার জন্য? রোদের জন্য। এই যে এটা, এদিক থেকে কারেন্ট আসতেছে, এটা রোদের জন্য ধনাত্মক প্রান্ত, আর এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা রোদের জন্য ঋণাত্মক প্রান্ত, নট বিভবের জন্য। কোষের জন্য বলতেছি না, কিন্তু কোষের সাথে আর রোদের সাথে প্যাচ খাওয়াইও না। কোষ চিনবো কিভাবে? কোষ চিনবো তাদের এই বার গুলা দেখে, বড়টা হইলে ধনাত্মক, ছোটটা হইলে ঋণাত্মক। আর রোদ হচ্ছে যেদিক থেকে কি আসতেছে, তড়িৎ আসতেছে, সেটা ধনাত্মক, যেদিক থেকে তড়িৎ যাচ্ছে সেটা ঋণাত্মক। আবার এখানে দেখো, এখানে তড়িৎ আসতেছে কোন দিক থেকে? এদিক থেকে। তড়িৎ আসতেছে কোন দিক থেকে? এদিক থেকে, তাই না? তাহলে এদিক থেকে যদি তড়িৎ আসে, তাহলে রোদের এই প্রান্তটা কি হবে? ধনাত্মক হবে, আর রোদের এই প্রান্ত দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কি হবে? ঋণাত্মক হবে। কথা কি বুঝতে পারছো? বুঝছি এবার। মানে আমার কথা হচ্ছে রোদ, রোদ যেদিক থেকে আসে, হ্যাঁ তড়িৎ যেদিক থেকে আসে সেদিকে হচ্ছে ধনাত্মক প্রান্ত রোদের। যে এটাই হচ্ছে কথা। এবার সেটা যে রোধই হোক না কেন, বর্তনীর রোধ হোক আর কিসের রোধ হোক, এই অভ্যন্তরীণ রোধ হোক, বুঝতে পারছি। রোধের ক্ষেত্রে ইনপুট সাইড হচ্ছে পজিটিভ ধরবো, আউটপুট সাইড নেগেটিভ ধরবো, এটা হচ্ছে কথা। এবার সেটা যেখানে মন চায় সেখানে হোক, অভ্যন্তরীণ রোধ হোক আর কি রোধ হোক, এই বর্তনীর ক্ষেত্রে রোধ হোক। ওকে, তাহলে আমরা লুপে চলে আসো। এবার লুপ হচ্ছে এ বি সি, তাহলে এ আছে, এ থেকে বি তে গেছে, এতে যখন বি তে গেছে, তখন আমি ই কে কি পাচ্ছি? ই ওয়ান কে কি পাচ্ছি? পজিটিভ পাচ্ছি না নেগেটিভ পাচ্ছি? এই কালো কালিটা খেয়াল করো, কালো কালি। ই এর কি পাচ্ছি? পজিটিভ পাচ্ছি না নেগেটিভ পাচ্ছি? ই এর পজিটিভ পাচ্ছি, ই ওয়ান এর পজিটিভ ই ওয়ান পাচ্ছি, তাই না? আর ওয়ান এর কি পাচ্ছি? এই যে এদিক থেকে যখন বি, আর আর অনেক হচ্ছে যে নেগেটিভ। এই যে দেখো চিত্র দেখো, আমি চিহ্নিত করে রাখছি তো, আবার আবার ক্লিয়ার করে, ওয়েট। কালো কালি যেটা, কালো কালি দিয়ে হচ্ছে আমি কোষেরটা পজিটিভ দেখাচ্ছি, কোষের পজিটিভ, কোষের নেগেটিভ। আর রেড কালার দিয়ে হচ্ছে আমি অভ্যন্তরীণ রোধটা দেখাচ্ছি, এই যে আর। এই আর সূত্রটা হচ্ছে যে কারশফের সূত্রের পরিবর্তিত। আপনি তো কারশফের দ্বিতীয় যে সূত্রটা দেখাচ্ছিলেন না, সূত্রটা কি সেটার জন্য না? আরে না, বুঝো না কথা, এটা হচ্ছে তাহলে প্রয়োগ, মানে একটা বর্তনীর মধ্যে দেখানো হয়েছে, আর এটা হচ্ছে সূত্রের প্রমাণ, হিসেবে সূত্রের প্রমাণের জন্য হচ্ছে এটা এটা দেখাইছে। তো এখানে যেহেতু একবার প্যাচ লাগছে, এখানে আমি নতুন আরেকটা ফিগার দিয়ে দেখাচ্ছি আর কি তোমাদেরকে। ও আচ্ছা, এবার বুঝছি। কথা বুঝছো? জিনিস একই, বুঝলে হ্যাঁ, বুঝলে দুইটাই বুঝবা। আচ্ছা আমি আমি আর ওইটা আর কি বুঝতে পেরেছি, এখন পছন্দ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো, তো এই যে এটা ইনপুট আসতেছে কোন দিক থেকে? এই সাইড থেকে, এই যে এই সাইড থেকে ইনপুট আসতেছে, তাহলে এটা পজিটিভ, আর এদিক থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এটা নেগেটিভ। ওকে, তাহলে আমি যখন এ থেকে বি তে গেছি, এ থেকে যখন বি তে গেছি, বি তে গেলে আমি এই কোষে কি পাচ্ছি? পজিটিভ পাচ্ছি না নেগেটিভ পাচ্ছি? কোষের পাচ্ছি পজিটিভ অংশ। পজিটিভ প্রান্ত পাচ্ছি। আর 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 ওয়ান, স্মল আর ওয়ান এর কি পাচ্ছি? স্মল আর ওয়ানের হচ্ছে যে নেগেটিভ অংশ পাইছি। হ্যাঁ, স্মল আর ওয়ান এর নেগেটিভ অংশ পাইতেছি। গুড, মাইনাস আই ওয়ান স্মল আর ওয়ান। ওকে, গেল, এ থেকে বি তে গেলাম, বি থেকে যাবো কোথায়? সি তে আসলাম, সি থেকে যাবো কোথায়? ই তে। আচ্ছা, ই তে আসি, ই তে আসলে এবার ই এর ক্ষেত্রে দেখো, ই এর ক্ষেত্রে এটা কোষের নেগেটিভ, এটা কোষের পজিটিভ, ঠিক কিনা? আর রোধের ক্ষেত্রে দেখো, এবার রোধ হচ্ছে আর টু, আর টু এর এদিক থেকে কারেন্ট আসতেছে, তাহলে এই সাইডটা কি হবে? পজিটিভ, এদিক থেকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই সাইডটা কি হবে? নেগেটিভ, ঠিক কিনা বলো?
জি। আচ্ছা, তাহলে আমি কোথায় আসছি? সিতে আসছি। সি থেকে যাচ্ছি কোথায়? বিতে। বিতে আসলে ই টু কি পাচ্ছি? ই টু পাইছি মাইনাস, ই টু পাইছি মাইনাস, কিন্তু আর টু কি পাইছি? পজিটিভ। হয়েছে প্লাস। হ্যাঁ, আর টু পাইছি পজিটিভ। তাহলে আই টু আর টু। এরপরে আমি গেলাম কোথায়? ই, ই এরপরে এফ। এফ এ কিভাবে গেছে আবার? কি রে, কি লিখলাম আমি? সহজে মিলে না, এটা মিলে যাবে তো। কিছু জায়গাটা আলাদা না। এ বি সি, সি এর পরে, আহা ভুল বলছি, সি এর পরে ই, ই এর পরে এফ, এফ এর পরে এ। আরে খোদা রে, না। এ বি সি ই এফ এ, কিন্তু ডি নাই। এ বি সি ই, ও আমি সরি, আচ্ছা এটা থাকুক, এটা থাকুক, কিন্তু এখানে এখানে পদ ভুল করছি। আচ্ছা, আচ্ছা, প্রথমে এ বি সি, এ বি সি, সি এর পরে ই এখানে আসবে, ই এর পরে এফ এ যাবে, এফ এর পরে এতে যাবে। আচ্ছা তাহলে আবার আবার ওয়েট, একটু মনোযোগ দাও এখানে। প্রথমে হচ্ছে যে এ থেকে যখন বি তে গেছি পাইছি ই ওয়ান পজিটিভ, আর ওয়ান পাইছি নেগেটিভ, আই ওয়ান আর ওয়ান। ওকে, এ থেকে বি তে গেলাম, শেষ। বি থেকে সি তে আসলাম, সি থেকে গেলাম ই তে, ই থেকে যাচ্ছি কোথায়? এফ এ। তাহলে এফ এর কি পাচ্ছি? এই যে আর 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 কি পাচ্ছি বলতো? নেগেটিভ প্রান্ত পাচ্ছি, তাই না? সি থেকে ই, ই থেকে এফ এ যাওয়ার সময় কোন প্রান্ত আসতেছে? নেগেটিভ প্রান্ত আসতেছে না? নেগেটিভ আই ক্যাপিটাল আর, এরপরে আবার এ ইজ ইকুয়াল জিরো। ঠিক আছে, দেখো প্রথমে এখান থেকে এখানে গেছি ই এর পজিটিভ প্রান্ত, এ থেকে বি, আর আর ওয়ান এর নেগেটিভ প্রান্ত পাইছি। ওকে, বি থেকে সি তে আসলাম, কোনো রোধ নাই। সি থেকে ই তে গেলাম, কোনো রোধ নাই। ই থেকে এফ এ যাওয়ার সময় পাইছি আর কে, আর এর নেগেটিভ প্রান্ত আগে পাইছি নেগেটিভ আই আর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে ই ওয়ান ইজ ইকুয়াল আই ওয়ান আর ওয়ান প্লাস আই আর। দেখো তাদের ওইটা আসছে, এই যে ই ওয়ান ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান প্লাস আই আর। ঠিক আছে, তাহলে এটাকে একটা সমীকরণ দিছে, এটাকে একটা সমীকরণ দিছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরের লুপটা কি নিচে দেখি। এবার নিচে এ ডি সি ই এফ এ, এ ডি সি ই এফ এ, এ ডি সি ই এফ এ, এটা ঠিকঠাক লিখছি? এ ডি সি ই এফ এ, ওকে লিখছি। তাহলে এ থেকে আবার শুরু, এ থেকে কোথায় আগে? আসতেছি কেন, এ থেকে ডি তে, তাহলে এ থেকে ডি তে আসবো। ওয়েট, এবার বলো, এ থেকে ডি তে আসতেছি। ডি তে আসলে ই টু এর কি পাচ্ছি? পজিটিভ প্রান্ত পাচ্ছি। ই টু এর পজিটিভ প্রান্ত, ই টু এর পজিটিভ প্রান্ত, কিন্তু আর টু এর কি কোন প্রান্ত পাচ্ছি বলো? নেগেটিভ। নেগেটিভ পাচ্ছি। গুড, আই টু আর টু। ওকে, তাহলে ই থেকে ডি তে গেলাম, ডি থেকে সি তে কোনো রোধ নাই, সি থেকে ই তে কোনো রোধ নাই, ই থেকে এফ এ রোধ আছে, মাইনাস আর আই আর, এফ থেকে আবার এতে, শেষ। এই যে টোটালটা ইকুয়াল টু জিরো লিখতেছি, এটাই হচ্ছে কিসের সেকেন্ড ল, যে টোটাল একটা লুপে টোটাল ভোল্টেজ কত? জিরো। এখানে যাই হোক না কেন ইকুয়াল কত হবে? জিরো আসবে। তাহলে ই টু ইকুয়াল কত আসলো আমাদের? আই টু আর টু প্লাস আই আর। ওকে,
আচ্ছা, এরপরে এটাকে সমাধান করছে। সমাধান করে আমাদেরকে যেটা বাই করতে হবে সেটা হচ্ছে আই এর মান বাই করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু তারা অনেক কঠিন ভাবে করছে, আমরা এত কঠিন ভাবে করবো না, আমরা সহজভাবে করবো। ওয়েট, আমাদের বের করতে হবে কিসের মান? আই এর মান। ঠিক আছে, এখানে দেখো আমরা ফার্স্ট ইকুয়েশন কি পেয়েছিলাম? i equal to i1 plus i2 পেয়েছি না? জি। আচ্ছা, এখন এটাকে আমরা দিলাম 4 নম্বর। 4 3। ও আচ্ছা, 3 নম্বর যাও, একটা দিলে বেশি। তাহলে এখান থেকে আমরা i এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করতে পারি? ফার্স্ট হচ্ছে ধরো এই দুটো ইকুয়েশন যদি আমরা বিয়োগ করি তাহলে এটা ছোট হয়ে আসে, তাই না? তারপর আমি বিয়োগ করতেছি e1 মাইনাস e2। তাহলে মানে আমি বিয়োগ করতে চাইছি 2 মাইনাস 3। তাহলে এখানে আসছে e1 মাইনাস e2, এখানে আসতেছে i1 r1 প্লাস i r মাইনাস i2 r2 মাইনাস i r। তাহলে এটা আমাদের বাদ থাকলো হচ্ছে i1 r1 মাইনাস i2 r2। ওকে, আচ্ছা, মানে আমি জানি, আমি কি জানি? আমি জানি i ইজ ইকুয়াল হচ্ছে i1 প্লাস i2। তাহলে আমি যে কোনো একটাকে রিপ্লেস করব। এখন রিপ্লেস কি করব? যে i ইকুয়াল কি লেখা যায়? সরি, i1 ইকুয়াল কি লেখা যায়? i মাইনাস i2। তাহলে i1 এর জায়গায় আমি এখন লিখব i মাইনাস i2 r1 মাইনাস i2 r2। তাহলে i r1 মাইনাস i2 r1 মাইনাস i2 r2। ওকে, এখানে দেখতেছে e1 মাইনাস e2। তাহলে এখান থেকে যদি i r1 রাখি, এখান থেকে i2 মাইনাস i2 কমন নেওয়া যায়, r1 প্লাস r2। ওকে, দেন হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনি i1 মাইনাস r1 এর মান লিখছেন i1 মাইনাস i2 ইনটু r1। এখানে i1 আছে না? হ্যাঁ, আমি বলেছি। i1 এর জায়গায় আর কি আমি i মাইনাস i2 লিখছি, এরপরে গুণ করে দিছি। তারপর এখান থেকে i2 কমন নিলাম, r1 প্লাস r2 পাই গেলাম। ওকে, আচ্ছা ওয়েট, হ্যাঁ চলে আসছে তো আমাদের প্রায়। i এর মান না লাগবে? ঠিক আছে, তাহলে i r1 কিন্তু কি আসছে e1 মাইনাস e2 প্লাস
I2 R1 plus R2. Okay, I is equal E1 minus E2 plus I2 into R1 plus R2 divided by R1. তাদের ফর্মে আনতে হবে এমন তো কোনো কথা আছে? না না এবার এরপরে I1 এর মান বের করছে, I2 এর মান বের করছে। তাদের ফর্মে আনতে হবে এমন তো কোনো কথা নেই, আমরা আমাদের ফর্মে রাখলে তো হচ্ছে। সমীকরণ তাদের মধ্যে করতে হবে এমন তো কোনো কথা নেই। I এর মান দ্বারা কি আনছে তারা? তাদের এটা তো আনা যাবে। এটা বাই করছে তারা, এটা বাই করা যাবে তো। আমাদের তো ঠিক আছে না, আমরা আনন্দ করে লিখি না তো। হ্যাঁ তাহলে হয়। E1 আমি E1 E2 রাখছি, তারাও E1 E2 রেখে রাখছে, আর ক্যাপিটাল আর কে ইনক্লুড করছে তারা। হইলো, সমস্যা নেই, এই কথা, সমস্যা নেই। এটাকে আবার বসাই, আর1 এর মান বাই করছে, এই ভ্যালুটাকে আবার বসাই, আর1 এর মান বাই করছে, আবার আর2 এর মান বাই করছে, I2 ঠিক আছে। তো এখানে কথা হচ্ছে এখান থেকে আমরা কি বাই করতে পারবো, মানে তড়িতের মান বাই করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা। ওকে, হিসাব মানে কিভাবে প্রয়োগ করবো এটা বুঝছি। হ্যাঁ, তাহলে এইখান থেকে দেখো এবার যে সমান্তরাল সমবায়ে যদি একাধিক কি থাকে, তুল্য রোধ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান কিভাবে আমরা বের করবো। তো এখানে এই জিনিসগুলো একটু দেখবা, তাহলে বুঝবা কিসের সূত্র কিভাবে প্রয়োগ করা হচ্ছে, অভ্যন্তরীণ রোধ কিভাবে আসতেছে, ইকুয়েশন গুলো করলে বুঝবা। প্রমাণ করা তেমন কিছু নাই, বুঝার যে জিনিস আছে সেটা হচ্ছে এগুলো লাগবে না, পটেনশিওমিটার এগুলো লাগবে না, এগুলো প্র্যাকটিক্যাল। আমাদের এখানে শুধু কাশিবিড়িটা আছে, কাশিবিড়িটা আমাদের টেস্ট এক্সামে আসছিল না, দেখতে হবে। আসলে মানে তুমি প্রসেসটা বাই করতে পারলে সমীকরণগুলো বাই করতে পারবা, এটা তুমি যেভাবে এবার করো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ম্যাটার আছে, এটা দেখো। চুম্বক ক্ষেত্র, চুম্বক আবেশ, এটা একটু দেখো, তাহলে শেষ করবো আজকে ক্লাস। মানে এই হিসেবে এখানে অনেক সময় চলে গেছে। দেখো, কোন চুম্বকিত পদার্থ বা তড়িৎ পরিবাহী প্রবাহবাহী কোন প্রবাহের চারদিকে জুড়ে যে অঞ্চল জুড়ে চুম্বক বল অনুভব করে তাকে তার চুম্বক ক্ষেত্র বলে, এটা আমরা জানি। আচ্ছা, এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটি সচল তড়িৎ আধানের উপর তড়িৎ ক্ষেত্র বা প্রযুক্ত আধানের উপর তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল, মানে এক কথা হচ্ছে কোন তড়িৎ আধানের কারণে যে বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে আধানের সমানুপাতিক এবং আধানের বেগের সমানুপাতিক, আধানের সমানুপাতিক এবং আধানের বেগের সমানুপাতিক। চুম্বক বল অভিমুখ তড়িৎ আধানের বেগের লম্ব অভিমুখী হয়। এটা কি বলছে অ্যাকচুয়ালি, জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি।
যে ভি বেগ পাওয়া কিউ আধানের উপর এক পরিমাণ বল যদি হয়। আচ্ছা, ঠিক আছে। মূল কথা হচ্ছে যে একটা আধান আছে, সে যদি ভি বেগে গতিশীল হয়, এটার কারণে একটা চুম্বক বলের সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? চুম্বক বল। চুম্বক বলের দিক হবে তার লম্ব দিকে। চুম্বক বলটাকে আমরা এফ দ্বারা যদি প্রকাশ করি, সাপোজ এই এফ এর সমানুপাতিক হচ্ছে কিউ, মানে যত পরিমাণ আধান হবে চুম্বক বলের মান তত বেশি হবে। আর এই এফ এর মান আবার বেগেরও সমানুপাতিক, বেগ যত বেশি হবে চুম্বক বলের মান তত বেশি হবে। এটা হচ্ছে এটা মূল কথা। আর চুম্বকের ক্ষেত্রটা হবে তো আধানের বেগের সাথে লম্ব ভাবে, আধানের বেগের সাথে কিভাবে লম্ব ভাবে। এটা হচ্ছে চুম্বকের দিক। ধরো বি, চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এটা। এটা হচ্ছে ইলেকট্রনের বা আধানের কিউ অফ চার্জ, বি অফ চার্জ। আধানের বেগ যদি এটা হয়, চুম্বক ক্ষেত্রের দিক হবে তার লম্ব। এটাই কথা বলা হয়েছে। তো এইটাকে দেখো এভাবে প্রকাশ করেছে, বেগ আর চুম্বক ক্ষেত্রের ভেক্টর সরি ক্রস গুণ F is equal to Q into V cross V। এই যে দেখো, তাহলে বেগ আর চুম্বক ক্ষেত্র এটাকে যদি ক্রস গুণ করা হয়, কি করা হয়? ক্রস গুণ করা হয়, তাহলে এর সাথে আরেকটা ভেক্টর উৎপন্ন হবে না? লম্ব x, মানে এটা যদি x, এটা y, এটা z, তাহলে এর সাথে কি হবে? লম্ব হবে, তাদের প্রাবল্য পাওয়া যাবে। লম্ব ভাবে কি পাওয়া যাবে? প্রাবল্য পাওয়া যাবে। এটা হচ্ছে F is equal to Q V cross V। V স্মল v, ছোট এটা হচ্ছে V। V হচ্ছে বেগ আর V হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে সুতরাং কি লেখা যায়? F is equal to Q, ক্রস গুণ করলে কি আসে? V V sin থিটা আসবে। এখন আমরা কি জানি? sin 0 ডিগ্রির মান থিটা is equal to 0 ডিগ্রি। 0 হলে sin 0, সুতরাং F is equal to কত? 0। মানে হচ্ছে বেগ যেদিকে, চুম্বক ক্ষেত্র যদি কি হয় একই দিকে হয়, তাহলে এদের মধ্যে কি হবে না? কোনো বল অনুভব করবে না। ঠিক আছে? আর যদি থিটা ইজ ইকুয়াল টু হয় 90 ডিগ্রি, তাহলে কি হবে? F is equal to ইউ ভি ভি। সর্বোচ্চ পাওয়া যাবে। কত পাওয়া যাবে? সর্বোচ্চ। সর্বনিম্ন হচ্ছে এটা। মানে হচ্ছে এদিকে মনে করো একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র মনে করো এরকম আছে, এটা একটা চুম্বক ক্ষেত্র। কি ক্ষেত্র? চুম্বক ক্ষেত্র এদিকে আছে। এখন একটা আধান যদি এদিকে যায়, বেগ, একটা আধান এদিকে ভি বেগে গতিশীল, তখন 90 ডিগ্রি কোণ হচ্ছে না এদের মধ্যে, তখন সে কি হবে? সর্বোচ্চ বেগ অনুভব করবে। আর বেগটা, আর সে যদি এভাবে যেত, চুম্বক ক্ষেত্র বরাবর যেত, এভাবে যেত, ভি বেগে গতিশীল হইতো চার্জটা, তাহলে সে কোনো বল অনুভব করবে না। ক্লিয়ার? জি। এটা বলছে এখানে। আচ্ছা, তো এক্ষেত্রে লুপের ব্যবর্তন, এটা লম্বা টপিক, এটা পরে শুরু করবো। হ্যাঁ, ভাইয়া ছোট টপিক ধরেন, আমার হচ্ছে ক্লাস করতে পারবো না কিছুক্ষণ পর। হ্যাঁ, ভাইয়া 10 মিনিট পর ছুটি দিয়ে দিন। আচ্ছা আজকে আর পড়াবো না, ছুটি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।